হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। টেলউইন সিএসএস এর আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ভিডিওটা সেটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পোর্টেন্ট। গত ভিডিও পর্যন্ত আমরা দেখেছিলাম হেডার কি করে বিল্ড করতে পারি। এখন অনেকের মনে হতে পারে যে আমি কেন স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি না, আমি কেন হঠাৎ করে এরকম ওয়েবসাইট তৈরি করা শেখাচ্ছি বা আমার তো সিএসএস স্টেপ বাই স্টেপ যাওয়ার কথা ছিল। কিন্তু এটা আমাদের সিএসএস এর ক্লাস নয়। এটা হলো আমাদের টেলউইন্ড সিএসএস এর ক্লাস। মানে ফ্রেমওয়ার্ক শিখতে হবে। তো ফ্রেমওয়ার্ক যখন শিখছেন তাহলে ডেফিনিটলি আপনার সিএসএস জানা আছে। সিএসএস এর প্রত্যেকটা প্রপার্টি আপনার একদম নখদর্পণে, তাই না? তো তারপরেই আপনি ফ্রেমওয়ার্ক শিখতে এসছেন। তো সেইজন্য স্পেসিফিক কোনো একটা প্রপার্টি শেখানো এখানে কোনো মানে হয় না। কমপ্লিটলি টাইম ওয়েস্ট আমার মনে হয় পার্সোনালি। তো আমি যেহেতু সিএসএস জানি, আমি বুটস্ট্র্যাপের আমার নলেজ রয়েছে। আমার ডাইরেক্ট এখান থেকে টেলউইন সিএসএস কিভাবে ইউজ করে কি করে ওয়েবসাইট বিল্ড করা যায় বা ওয়েব অ্যাপ বিল্ড করা যায় সেটা আমার জানতে হবে। তো আমার যে জেনারেল যে কোয়েশ্চেন গুলো থাকবে, যেমন পজিশন কিভাবে করা হয় বা রেসপন্সিভ কিভাবে করে, গ্রেডিয়েন্ট কালার কিভাবে দেয়, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দেব। তো এই টাইপের কোয়েশ্চেন গুলো আমার মাথায় থাকা উচিত। কভার কি করে দেয়, ফোকাস কিভাবে ইউজ করব, একটা বাটন কিভাবে বানাবো, এই জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় থাকা উচিত যে এই ক্লাসগুলো আমাকে জানতে হবে। এই ক্লাসগুলো জানলে আমরা সহজেই বানিয়ে ফেলতে পারবো। কারণ আর্কিটেকচার কিভাবে তৈরি করে, স্ট্রাকচার কিভাবে তৈরি হবে HTML এ সেটা আমাদের সবার জানা। CSS এ হলে কি লিখতাম সেটাও আমাদের জানা। আমাদের শুধু যে দেখতে হবে যে টেলউইন আমাদের জন্য কি লিখে রেখেছে। ব্যাস ততটুকু জানলেই চলবে। তাই না? বাকিটা তো কাজ করতে শিখেই যাবো। সেইজন্য স্পেসিফিক কোনো ক্লাস না শিখে তার থেকে আমরা যদি কোনো কিছু একটা বিল্ড করা শুরু করি, আমার বোধহয় তো তাহলে তাড়াতাড়ি আমরা শিখতে পারবো। ঠিক আছে? একই সঙ্গে অনেক বেশি ক্লাস আমরা ইন্ট্রোডিউস হয়ে যাবো। সবকিছু মনে রাখার দরকার নেই। স্টেপ বাই স্টেপ শিখবো। আমরা যখন একটা ছোট, ছোট এরকম কম্পোনেন্ট টাইপের কিছু বানাবো, তো আমরা সমস্ত কিছুর সঙ্গে used to হয়ে যাবো। তো চলুন স্টার্ট করি। তো এখন সবার ১ম এ আমি যেহেতু অলরেডি বিল্ড করে রেখেছি, আগের দিন আমাদের হেডার হয়ে গেছিল। তো সেটা নিয়ে আর এক্সপ্লেইন করার কোনো মানে হয় না। আমরা ডাইরেক্ট ব্যানারে চলে আসছি। তো ব্যানারের জন্য আমি এখানে একটা সেকশন বানিয়ে রেখেছি। আমি একটু কমেন্ট আউট করে দিচ্ছি যে ব্যানার স্টার্ট। আর এখানে হলো আমার হেডার ছিল। তো আমি এখানে লিখে দিই হেডার স্টার্ট, START স্টার্ট। ব্যাস এটা। তো ব্যানারের জন্য কি আছে আমরা একটু এখানে দেখে নিই। তো ব্যানার বানানোর জন্য সবার ১ম এ আমাকে রিলেটিভ এখানে লিখতে হবে। কারণ আমার একটা ইমেজ রয়েছে। তো আমি এখানে পজিশন রিলেটিভ লিখেছি। তো পজিশন লেখার প্রয়োজন নেই। এখানে আমি ডাইরেক্ট রিলেটিভ লিখতে পারছি টেলউইন্ডে। তো রিলেটিভ লেখার পরে আমাকে দিতে হবে একটা হাইট। কারণ আমি স্পেসিফিক একটা হাইট চাইছি যে 500 পিক্সেলের। তো এরকম 500 পিক্সেল বলে যেহেতু কিছু নেই টেলউইন্ডে, কিন্তু আমার প্রয়োজন পার্সোনালি 500 পিক্সেল বা 510 পিক্সেল বা 550 পিক্সেল অর যেটা আপনাদের প্রয়োজন বা 768 পিক্সেল, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এরকম থার্ড ব্র্যাকেটে লিখে দেবেন। তো হাইট সেটাই কিন্তু এপ্লাই হয়ে যাবে। ওকে, আমি যদি দেখাই তাহলে দেখুন যে হাইটটা কিন্তু বেড়ে গেছে আগের তুলনায়। তারপরে আছে উইথ ফুল। তো যেহেতু উইথ ফুল লাগবে, আ তো সেইজন্য উইথ ফুল আমি এখানে লিখে দিয়েছি। আমার উইথটা ফুল থাকবে। আচ্ছা, এরপর কি আছে? একটা ইমেজ আছে। ইমেজের সোর্স আছে, আমি অনলাইন সোর্স ইউজ করছি। আপনারা যদি ডাউনলোড করে ইউজ করতে চান, ডাউনলোড করে ইউজ করবেন, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই অল্টের মধ্যে এটা লেখা উচিত। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট, ইমেজ যেহেতু রেসপন্সিভ হয় না, তো সেইজন্য আমাদেরকে কিন্তু অবশ্যই করে, যেমন দেখুন এখানে আছে উইথ ফুল, হাইড ফুল, অবজেক্ট কভার। মানে হলো এটা কোনটা? এটা হলো কিন্তু অবজেক্ট ফিট কভারড সেটা। তো W ফুল মানে উইথ 100%, হাইড 100%, আর এটা হলো অবজেক্ট ফিট কভার এটা। ওকে, এটা হয়ে গেল আমার ইমেজ রেসপন্সিভ করার জন্য। এবার এটাকে পজিশন করব আমি। তো পজিশনের জন্য আমি কি লিখেছি? অ্যাবসোলিউট। তো পজিশন অ্যাবসোলিউট লিখলে কি হয়? এটা আমার যে প্যারেন্ট যে ডিভ রয়েছে, মানে এই যে রিলেটিভ যে আছে, তো সেটার সঙ্গে অ্যাবসোলিউট হয়ে যাবে। এবং যেহেতু পুরো প্যারেন্ট ডিভটাকে আমাকে কভার করতে হবে, মানে আমার লেফট টু রাইট, টপ টু বটম পুরোটা, পুরো স্ক্রিনটা লাগবে। তাহলে আমাকে কি লিখতে হতো এখানে? আমি লেফট 0, রাইট 0, টপ 0, বটম 0 এরকম লিখতে পারতাম। কিন্তু তার একটা শর্টকাট আছে। সেটা আমাদের অনেকেরই জানা আছে যে ইনসেট। ইনসেট 0 যদি লেখা হয় তাহলে আমার যে ৪ টে প্রপার্টি লাগে, লেফট 0, রাইট 0, টপ 0, বটম 0, তার পরিবর্তে আমরা ইনসেট 0 লিখতে পারি। এটা কিন্তু CSS এর প্রপার্টি টেলউইন নতুন করে কিছু বানায়নি। তো এটা কম্পারেটিভলি একটু নতুন বলতে পারেন। CSS এ ইন্ট্রোডিউস হয়েছিল। তো অনেকেই হয়তো ইউজ করেন বা অনেকেই ইউজ করেন না। আজকে জেনে নিলেন যে লেফট, টপ, রাইট, বটম না লিখে আপনি ইনসেট 0 লিখতে পারেন। তাহলে কিন্তু আপনার ফুল স্ক্রিন জুড়ে আপনার ইমেজটা শো করবে। তো এটা হয়ে গেল ব্যানার ইমেজ। ওকে? তো ব্যানার ইমেজ আমার এখানে প্রপারলি দেখাচ্ছে, কিন্তু এর উপরে একটা হয়তো ওভারলে দেখতে পাচ্ছেন। ওভারলে মানে একটু
ডার্কিশ একটা কালার দেখতে পাচ্ছেন, যার জন্য আমার এই লেখাটা স্পষ্ট আমি পড়তে পারছি। কারণ ইমেজটা বড্ড বেশি ব্রাইট। তো সেইজন্য আমরা কি করতে পারি? এরকম ওভারলে ইউজ করতে পারি। ওকে? এটা অপশনাল মানে রিডেবিলিটির জন্য। এটা ইউজ করতে হবে এমন কিছু না। যেহেতু আমার ইমেজটা অনেক বেশি ব্রাইট, লেখাটা পড়া যাচ্ছে না, সেইজন্য আমরা রিডেবিলিটি এইভাবে ফেরত আনতে পারি। ওকে? তো সেইজন্য আমরা কি করছি? একটা ব্ল্যাংক ডিভ নিয়ে নিয়েছি। তার নাম রেখেছি বলছি, মানে তার ক্লাস দিয়েছি আমরা অ্যাবসোলিউট, যাতে অ্যাবসোলিউটলি ফিট হয়ে যায়। একই রকমভাবে ইমেজের যে স্টাইল আছে এখানেও কিন্তু সেম স্টাইল আমার এপ্লাই করা আছে। তো অ্যাবসোলিউট ইনসার্ট 0, ওকে? যাতে পুরোটা কভার হয়ে যায়, পুরো ইমেজটা। এরপরে একটা ইন্টারেস্টিং প্রপার্টি হয়তো দেখতে পাচ্ছেন বা ইন্টারেস্টিং সিএসএস ক্লাস দেখছেন, সেটা কি? বিজি ব্ল্যাক, ওকে? তো বিজি ব্ল্যাক এটুখানের মানে তো জানি যে ব্ল্যাক, যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হবে। কিন্তু /40 এটার মানে হলো আমার অপাসিটি, মানে 40% এখানে opacity রয়েছে। তো আমরা কোনো কিছু যেমন লিখি না RGBA, রেড, গ্রিন, ব্লু, আলফা। তো আলফা ভ্যালু আমরা এইভাবে প্লেস করতে পারি যেকোনো কালারের সঙ্গে। ঠিক আছে? তো এই হয়ে গেল আমার ওভারলের কাজ। এবার আসছি হিরো টেক্সটের ক্ষেত্রে। এখন হিরো টেক্সটের ক্ষেত্রে আমরা এখানে কি করছি? একটা ডিভ নিয়েছি যেটাকে আমরা করে রেখেছি রিলেটিভ। ওকে? যাতে আমার এই লেআউটের ফ্রেমের মধ্যে থাকে। এখন মনে হতে পারে অনেকের এখানেও তো অ্যাবসোলিউট করার কথা ছিল। অ্যাবসোলিউট করে তো ইমেজের উপরে যেমন ওভারলে চাপিয়েছি তার উপরে আবার এটাকে রিলেটিভ করে দিতাম। এই অ্যাবসোলিউট করে দিতাম। তারপরে আমার এটা পজিশন করে দিতাম। তো সেটা করলে কি হতো? একটু বেশি কমপ্লেক্স হয়ে যেত। মোবাইলের ক্ষেত্রেও কিন্তু একটু বেশি আমাকে খাটতে হতো এইটাকে রেসপন্সিভ বানানোর জন্য। তো সেইজন্য আমি কি করেছি, আমার যেহেতু অলরেডি এটা রিলেটিভ রয়েছে, তো আমার যেহেতু একই লেআউট ফ্রেমের মধ্যে আছে, আমি যেহেতু ফ্রেমটাকে নষ্ট করতে চাইছি না, তো সেইজন্য আমি প্যারেন্টকেও রিলেটিভ রেখেছি আর হিরো টেক্সট যেটা আছে সেটাকেও আমি রিলেটিভ করে রেখেছি। আর ইমেজটাকে আমি অ্যাবসোলিউট করে দিয়েছি। ওকে? আচ্ছা, এবার যেহেতু আমার এই লেয়ারটা রিলেটিভ রয়েছে, তা এটা আমি রিলেটিভ এই কারণে লিখতে বাধ্য হয়েছি যাতে আমি জেড ইনডেক্সটা ইউজ করতে পারি। জেড ইনডেক্স 10 দিয়েছি যাতে আমার ইমেজের পুকুরে থাকো। ওকে? যদি আমি রিলেটিভ জেড ইনডেক্স না দিতাম তাহলে আমার এই টেক্সটটা কিন্তু এই ইমেজের পিছনে চলে যেত। ওকে? আপনারা এটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে যা ক্লাস আছে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন বা দেখে টাইপ করে নিন, কোনো অসুবিধা নেই। তারপর আমি পুরো টেক্সটটাকে, আমার ভিতরে ৩ টে কনটেন্ট রয়েছে। এই কনটেন্ট গুলোকে সাজানোর জন্য আমি কি করেছি, ফ্লেক্স কলাম, মানে ফ্লেক্স অল মানে হলো আ এটা আমার ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশনটা কলাম যাতে একটার পরে একটা আসে। না হলে ফ্লেক্স লিখলে তো H1 প্যারাগ্রাফ এগুলো তো পাশাপাশি চলে আসবে, তাই না? সেইজন্য। তারপরে আছে আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, এগুলো আর বলার প্রয়োজন নাই। হাইট ফুল, যাতে আমি ফুল হাইটটা পেয়ে যাই ইমেজের। টেক্সট হোয়াইট, টেক্সট সেন্টার, প্যাডিং আ XY 4, কেন? কারণ আমি যখন এটাকে রেসপন্সিভ করব না, তো সেক্ষেত্রে আমার যেন রাইট লেফট এ একটু জায়গা থাকে। ওকে? মোবাইলে যেন একটু জায়গা থাকে। তারপর কি আছে, H1 এর মধ্যে টেক্সট আছে 4 এক্সেল। তারপরে আমি যখন মিডিয়াম সাইজ স্ক্রিনে যখন দেখছি তখন এটা আমার 6 এক্সেল হচ্ছে। কারণ এটা আমার মোবাইলে। ঠিক আছে? এটা হলো মোবাইলে। ১ম এ যেটা লিখেছি এটা মোবাইলে 4 এক্সেল দেখাবে। আর এটা উম আমার যখন মিডিয়াম সাইজ ডিভাইস বা তার থেকে বড় ডিভাইস সেখানে 6 এক্সেল দেখাবে। আমি কিন্তু 1920 মানে প্রায় 22, 22.5, 23 ইঞ্চি মনিটরে আমি এই ভিডিওটা রেকর্ড করছি। তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে 6 এক্সেল দেখাচ্ছে। আপনি যদি ল্যাপটপে দেখেন তাহলে আপনার অ্যাকর্ডিং টু আপনার ল্যাপটপ সেগুলোকে দেখাবে। এটা এক্সপেরিমেন্ট করবেন আপনি। আচ্ছা, তারপরে ফন্ট বোল্ড আছে, মার্জিন বটম 4 আছে। বেশ সিম্পল। তারপরে প্যাডিং আছে। প্যাডিং এর ক্ষেত্রেও একই জিনিস লেখা আছে। এখানে এক্সপ্লেইন করার কিছু নেই। এবার যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা আমি এখানে এক্সপ্লেইন করব অবশ্যই, যে আমরা এই গ্রেডিয়েন্ট কালারটা, এই এত সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার কিভাবে তৈরি করলাম। তো তার জন্য এখানে যে ক্লাস আছে আমি এটাতে একটু ভেঙে দেখাচ্ছি। একটু ক্লাসগুলো বড়ই হয়, তো একটু লম্বা লাইনের মতো চলতে থাকে। তো তার জন্য অনেক প্লাগইন আছে যে আমরা এই ক্লাসগুলোকে শ্রিঙ্ক করতে পারি। তো এখন প্রয়োজন নেই। এখন শেখার সময় আমরা এভাবে লিখি, অসুবিধা নেই। এছাড়াও আমাদের আরো অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা এটা ক্লাস বানিয়ে নিতে পারি এই সমস্ত জিনিস দিয়ে, যাতে আমি এটা রিপিটেটিভ ওয়েতে ইউজ করতে পারি। মানে একবার যেমন আমরা বাটন বানিয়ে নেই না একটা ক্লাস .btn, তো তার মধ্যে সমস্ত প্রপার্টি লিখে দিই, তারপরে সেই ক্লাসটাই বারবার ইউজ করে দিই। তো সেই জিনিসটাও আমরা @apply বলে ইউজ করতে পারি। তো এখন যেহেতু প্রপার সেটআপ নেই আমার, সেজন্য আমি এখানে দেখাচ্ছি না। এখন এরকমই থাক। আচ্ছা। তো সবার ১ম এ দেখুন কি আছে, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট টু আর মানে হলো আমি লেফট টু রাইট, আমি ব্যাকগ্রাউন্ডটা চাইছি লেফট টু রাইট। তো ফ্রম ব্লু 600 মানে আ ওই ৬০০ স্টাইলে যেটা ব্লুটা আসবে সেটা। মানে 600 এর যতটা ইনটেনসিটি দেখানোর সেটা আছে। তো এখানে কি লেখা রয়েছে, ফ্রম ব্লু 600 টু রোজ 500, মানে ব্লু থেকে, ফ্রম মানে থেকে বা হইতে, ব্লু থেকে আমাকে রোজ মানে হলো রেডিশ যে কালারটা আছে সেটা রেডে নিয়ে যাবে। তারপরে কি হবে? কালারটা ওরকম হওয়ার পরে আমার এখানে হোভার্ড আছে।
হোভারে আমার এই ব্লু কালারটা চেঞ্জ করছি আর হোভারের যে 2 রোজ আছে সেটাকেও চেঞ্জ করছি আমি। আচ্ছা, এখানে যদি কারোর অ্যাঙ্গেল প্রয়োজন হয় আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখবেন বা খুঁজে দেখবেন যে এখানে অ্যাঙ্গেল কিভাবে সেট করতে পারে। যে আমি লেফট টু রাইট চাইছি না, আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে চাইছি বা 145 বা 135 বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেকোনোভাবে আমি চাইছি। তো আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখবেন যে কিভাবে এটা করা যেতে পারে। ওকে? আচ্ছা, তারপরে কি আছে? প্যাডিং আছে, প্যাডিং ওপর নিচে রাইট লেফট এ আছে। তারপরে রাউন্ডেড একটু কর্নারটা রাউন্ড হবে, টেক্সট হোয়াইট হবে, ফন্ট সেমি বোল্ড। তারপরে একটা হালকা শ্যাডো আমি এখানে ইউজ করছি মিডিয়াম লেভেলে। তারপর হোভার করলে শ্যাডোটা লার্জ হচ্ছে। ট্রানজিশন আর ডিউরেশন 300 মানে হলো কি? ট্রানজিশন মানে আমরা যেটা জেনারেলি ইউজ করে থাকি ট্রানজিশন অল, 0.3s, ইজি নাও এই টাইপের যে জিনিসগুলো ইউজ করি না? এটা হলো সেটা। তো ট্রানজিশন ডিউরেশন 300 মানে হলো এটা 300 মিলিসেকেন্ডে এটা ইফেক্টটা দেখাবে। তো এটা কখন হবে? এটা আমি যখন হোভার করব। দেখছেন যে হোভারে যে সাটল যে একটা চেঞ্জ হচ্ছে এটা হলো সেটা। ওকে জুম করেও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সাটল চেঞ্জ হচ্ছে সেটা। তো ওভারঅল আমার মনে হয় না যে টেলুইন শেখাটা খুব বেশি একটা কমপ্লিকেটেড কিছু। এটা ফ্রেমওয়ার্ক হলেও এর একটু বেসিক একটা সেটআপের একটা ঝক্কি থাকে, একটা ঝামেলা থাকে ১ম। তো আমি সেই দিকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি না। আমি কিন্তু ১ম এই দেখিয়ে দিয়েছি যে আমরা কিন্তু টেলুইন সিএসএস কিন্তু শুধুমাত্র একটি স্ক্রিপ্ট দিয়েও চালিয়ে দিতে পারি। তেমন কোনো অসুবিধা হয় না। এতটুক তো বিল্ড করেছি, বাকি জিনিসটাও বিল্ড করে ফেলতে পারবে। একটু যদি ইন্সপেক্ট করে দেখাই আপনাদেরকে, এখানে একটা এসছে যা ব্রাউজার build of Tailwind CSS should not be used in production. To use Tailwind CSS in production, use a Tailwind CLI, Hive plugin, বা Vite plugin or Post CSS plugin. তো এইখানে প্লাগইন ইউজ করে প্রপার CLI টুল ইউজ করে তারপরে সেটআপ করতে বলছে। তো এখানে কাইন্ড অফ একটা ওয়ার্নিং টাইপের দিয়ে রেখেছে। দেখতেই পাচ্ছেন যে ইয়েলো কালার রয়েছে। এখানে একটা ওয়ার্নিং আছে। তো ওয়ার্নিং থাক। আমরা যদি এরকম ছোটখাটো ওয়েবসাইট বানাতে চাই তো আমরা টেলউইন দিয়ে এইভাবে অবশ্যই বানিয়ে ফেলতে পারবো। কোনো অসুবিধা নেই। আর যখন প্রপারলি আমরা রিঅ্যাক্ট এ বা নেক্সট এ কাজ করব ওখানে তো সম্পূর্ণ জিনিস সেটআপ করাই থাকে। তো সেখানে আমাদের হেডেক নেওয়ার অত প্রয়োজন হয় না। আমাদের মেইন উদ্দেশ্য আমরা যখন রিঅ্যাক্ট আর নেক্সট এ কাজ করতে গেছি তখন আমাদের বিভিন্ন প্রবলেম ফেস হয়েছে। কারণ রিঅ্যাক্ট আর নেক্সট এর নিজস্ব ফাংশন রয়েছে, নিজস্ব স্ট্রাকচার রয়েছে। তো সেটা শিখতে হঠাৎ মাঝখানে যখন টেলউইন্ড এখানে চলে আসে না, তখন আবার নতুন করে একটা যেন হেডেক চলে আসে যে আবার এই সমস্ত ক্লাস থেকে বাটন বানানো এরকম একটা নতুন একটা ঝামেলা মনে হয়। তো সেই ঝামেলার হাত থেকেই যাতে আমরা মুক্তি পেতে পারি তো সেইজন্য আমি সেপারেটলি একটা টেলউইন্ড এর এরকম ভিডিও বানাচ্ছি। তো দেখা যাক আগামী দিনে কয়েকটা সেকশন কয়েকটা কম্পোনেন্ট বানিয়ে আমরা মোটামুটি একটা র‍্যাপ আপ করে নেব। আর বাকিটা তো আমাদের কাজ করতে শিখতে হবে। তো এরকম স্টেপ বাই স্টেপ হাতে ধরিয়ে সিএসএস যেমন আমরা শিখেছিলাম শুরুতে HTML, CSS শেখার সময়, সেরকম কিছু করার প্রয়োজন হবে না আমার মনে হয়। কারণ আপনারা অলরেডি সিনিয়র। আপনারা যখন CSS, বুটস্ট্র্যাপ ইত্যাদি জানেন, তো তারপরে যখন টেলউইন্ড শিখতে এসেছেন তার মানে ডেফিনিটলি আপনারা ওই সমস্ত জিনিসে মাস্টার করা আছে। এখন শুধু আপনাদের এখানে জানার প্রয়োজন আছে। মানে আমিও যেমন জানার চেষ্টা করেছিলাম যে এখানে ক্লাসটা কি বলল? মানে ক্লাসের নামটা কি? টেলউইন্ড কি নাম রেখেছে? হোভারটা বানাবো কি করে? আফটার বিফোর ইউজ করব কি করে? তো সেই জিনিসগুলোই আমার মনে শুধু প্রশ্ন ছিল। তো সেই জিনিসগুলোই আমার মনে হয় যে দেখিয়ে দেওয়াটা বেটার। যাতে আপনাদের একটু জার্নিটা স্মুথ হয়। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু একটা বিল্ড করব। আর এই ভিডিওটায় যে জিনিসগুলো আমি দেখালাম সেগুলো নিজেরা প্র্যাকটিস করে নেবেন আর নিজেরা একটু রিসার্চ করবেন। নতুন কিছু জানতে পারলে, নতুন কিছু শিখলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে কাইন্ডলি করবেন। তাহলে আরো বেশি মোটিভেটেড হবো। আরো ভিডিও বানানোর জন্য আরো বেশি একটা উৎসাহ থাকবে মনে। আজকের ভিডিও এতটুকু রাখছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা। ধন্যবাদ। টাটা।